বীর সাভারকার। এই সিনেমাটা যখন টিজার রিভিউ করেছিলাম তখনও শিওর ছিলাম না যে এই সিনেমাটা কেমন হবে, কারণ এই সিনেমার সেই সময় যে প্রডিউসার এবং ডিরেক্টরের কথা বলা হচ্ছিল এবং এই প্রডিউসারের যে সমস্ত ছবি প্রডিউস করেছিলেন পিএম মোদি, রিসেন্টলি অটলজিও করেছিলেন, অটলজির বায়োপিক। তো পিএম মোদি তার আগে করেছে, টিজার বেরোনোর আগে। তো সেই সমস্ত সিনেমাগুলো খুব ভালো চলে, অর্থাৎ যেগুলো ন্যাশনালিস্ট, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী চরিত্রদের নিয়ে এই ডিরেক্টর করেছেন সেগুলো সেরকম ভালো চলে। তো ফলে সন্দেহ একটা থেকেই গেছিল। কিন্তু হ্যাঁ, রণদীপ হুডার অ্যাক্টিং নিয়ে কিন্তু কোনো সন্দেহ ছিল না। এবং যেভাবে এই সাভারকারের চরিত্রটা ইন্ট্রোডিউস করানো হচ্ছিল টিজারের মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্ন পোস্টার দিয়ে, তার সাথে এটাও মনে হচ্ছিল যে একটা বড় কিছু, একটা নতুন কিছু ঘটতে পারে। তারপরে ট্রেলার বেরোনোর পর সেটা নিয়ে সংশয় অনেকটাই কমে এসেছিল, এবং তারপরে যখন এই পুরো ফিল্মের দায়িত্বে রণবীর হুডা নিজে প্রবেশ করলেন তখন কিন্তু আর কোনো সংশয় ছিল না। এবং এই সিনেমাটা দেখে আসার পর আমি বলবো যে এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম। সিনেমাটা আপনাকে স্বাধীনতা সংগ্রামকে একটা নতুন আঙ্গিকে দেখতে বাধ্য করবে। যে আমাদেরকে যা পড়ানো হয়েছে দে दी हमें आजादी बिना खड़क बिना ढाल সাবরমতি কে সন্ত তুনে কর দিয়া কামাল, এটা পড়ানো হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করতাম অন্য কিছু। আর এই সিনেমাটা সেই বিশ্বাসের মর্যাদা রেখেছে, যে ঢাল তরোয়াল ছাড়া স্বাধীনতা আসেনি, অনেকগুলো প্রাণের আহুতির পর স্বাধীনতা এসেছে, শুধু চরকা কেটে স্বাধীনতা আসেনি। এই সিনেমাটা এই এই কারণে একবার দেখা উচিত। এই সিনেমার মুখ্য পাত্র অর্থাৎ যাকে নিয়ে গল্প অবশ্যই দামোদর বিনায়ক সাভারকার, কিন্তু তা সত্ত্বেও খুব সুন্দরভাবে প্রতিটা সেই সময়ের সমসাময়িক সশস্ত্র আন্দোলনে অংশগ্রহণকারী এবং অবদানকারী, যারা অবদান রেখে গেছেন এই সশস্ত্র আন্দোলনে, তাদের সবাইকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার মধ্যে সুভাষচন্দ্র বসু থেকে ক্ষুদিরাম বসু, ভগৎ সিং সকলেই আছেন, মদনলাল ধিংরা, চাপেকার ব্রাদার্স, সকলকে, মানে 3 ঘন্টার সিনেমা, সেখানে মুখ্য চরিত্রে এত লম্বা জীবন কাহিনী এবং তার আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র ইতিহাসে সমস্ত কিছুকে এই 3 ঘন্টার যে জার্নি সেটার মধ্যে যে প্রেজেন্ট করেছে, এটা মানে জাস্ট অসম। 2 ঘন্টা 56 মিনিট সিনেমার লেন্থ, এবং এই সময়টুকুর মধ্যে বীর সাভারকারের এখানে কাহিনী শুরু হয় 1897 সালে যে বোম্বেতে যে প্লেগ হয়েছিল সেখান থেকে, এবং স্বাধীনতা উত্তর তার জীবনের শেষ বয়স অবধি একটা লম্বা জার্নি, সাথে অন্যান্য যে সমস্ত চরিত্ররা এই এই যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ রাখছেন তাদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা, অত্যন্ত গুরুত্বের সাথে, নয় এমন না যে যা হোক তা করে দেখিয়ে দিলাম, মানে অসম্ভব একটা ভালো টাইমলাইন তৈরি করেছে। যে কথাটা না বললে রিভিউ অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে রণদীপ হুডার পারফরমেন্স। তার যে ডেডিকেশন, সেটা আমরা দেখেছিলাম সারাবজিতে, এখানে আরো একবার দেখলাম। কিন্তু এখানে স্পেশালটা হচ্ছে এই জন্য যে তিনি যে এই বীর সাভারকারের চরিত্রটা করছেন, তাকে নিয়ে যে তিনি কতটা ভেতর থেকে শ্রদ্ধা অনুভব করেন এবং কতটা ইন্সপায়ার, সেটা এই পারফরমেন্স দেখলে বোঝা যায়। তার যে কালাপানির দৃশ্যগুলো, তাকে যে সেখানে যে তাকে চরমভাবে অত্যাচার করা হচ্ছে, সেই যে দৃশ্যগুলো, আপনি যদি এই ভারতবর্ষ, এই দেশ, এই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস, এসবের প্রতি মিনিমাম শ্রদ্ধা বা গর্ব বা আগ্রহ যদি থেকে থাকেন, আপনাকে এই দৃশ্যগুলো ভেতর থেকে মুচড়ে দেবে। এই লেভেলের পারফরমেন্স তিনি এই সিনেমায় দিয়েছেন। আর একজনের পারফরমেন্স যেটা না বললে না, সেটা হচ্ছে অমিত সায়াল, যিনি বীর সাভারকারের দাদার চরিত্রে অভিনয় করেছেন, পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অসম্ভব সুন্দরভাবে তিনি সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন। তাকে খুব বেশি সিনেমায় দেখিনি, কিছু ওয়েব সিরিজে তাকে দেখা গেছে, কিন্তু এই সিনেমাটা তাকে নতুনভাবে একটা প্ল্যাটফর্ম দেবে বলে মনে করি। এছাড়াও প্রত্যেকটি অভিনেতার তাদের কাস্টিং থেকে শুরু করে, এই সিনেমার কাস্টিং এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট, কাস্টিং। মহাত্মা গান্ধীর কাস্টিং থেকে মোহাম্মদ আলী জিন্নাহ, সুভাষচন্দ্র বসু, প্রত্যেকের কাস্টিং অসম্ভব পারফেক্ট।
এবং টেকনিক্যালি তো ওয়েল মেড বটেই। এর বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা খুব ভালো একটা ইমোশনাল এবং গুজবাম্প ধরনের ভাইবস কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো দেয়। এবং যারা ব্রিটিশার্স, সেই চরিত্রে যারা অভিনয় করেছেন, যে সমস্ত ফরেন অভিনেতারা, তাদের পারফরমেন্সও যথেষ্ট ভালো, কারণ তাদের পারফরমেন্স না হলে এই ছবি দাঁড়াবে না। সুতরাং সব দিক থেকে দেখতে গেলে এটা একটা কমপ্লিট মুভি, একটা কমপ্লিট স্টোরি উইথ গুড ইম্প্যাক্ট। রণদীপ হুডার ট্রান্সফরমেশন, একজন অভিনেতা সে একটা চরিত্রের যুবক বয়সের অভিনয় করছেন, সে তার মধ্য বয়সের অভিনয় করছেন, বার্ধক্যের অভিনয় করছেন। এই যে ট্রান্সফরমেশনটা মানে আউটস্ট্যান্ডিং, কিছু বলার নেই। এই এই লেভেলের অভিনেতাদের যদি আমরা আজকে সাপোর্ট না করি, তাহলে কাকে করব? এছাড়াও এই সিনেমায় যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যেমন বীর সাভারকরের হিন্দুত্ব নিয়ে তার কি দৃষ্টিভঙ্গি ছিল, তার অখণ্ড ভারত নিয়ে তার কি দৃষ্টিভঙ্গি ছিল, সমস্ত কিছু। হিন্দুত্ব নিয়ে তার একটা মনোলগ আছে, যেটা গুজবাম্প দেবেই দেবে। অসম্ভব একটা গুরুত্বপূর্ণ পার্ট এই সিনেমা। আর একটা জায়গা খুব ইমোশনাল করে, যখন সে আর কি জেলে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে তার মানে যে আন্দামানের জেলে যাওয়ার পর সে দেখে যে তার দাদারও সেখানে সাজা হয়েছে। এই যে দুই ভাইয়ের যখন দেখা হচ্ছে, এটা একটা ইমোশনাল জায়গা। আর একটা ডায়লগ যেটা প্রচন্ড ভাবে ইমোশনাল করে দেয়, যে এবং যখন জেলে থাকাকালীন বীর সাভারকরের স্ত্রী তার সাথে দেখা করতে যান, বীর সাভারকরের ভাইকে সাথে নিয়ে, সেই সময় সাভারকর একটা কথা বলে যে ক্রান্তি, অর্থাৎ তাদের যে সংগ্রাম, এই বিপ্লব, এটা কি? এই ক্রান্তি হচ্ছে যে নিজের ঘরেও আগুন লাগাতে হয়, যাতে এই পুরো দেশের এই লক্ষ লক্ষ পরিবারের ঘরে প্রদীপ জ্বলে ওঠে। এই যে একটা কথা এত ইমোশনাল করে দেয়, মানে সত্যি কিছু বলার নেই। এবং এত বড় একটা জার্নি, যেখানে শুরু থেকে এবং শুরুতে, এই ছবির শুরুতে যখন বীর সাভারকর ছোট ছিলেন, সেই সময় তার যে তিনি যে দেশের জন্য কাজ করবেন এমন একটা পণ নিচ্ছেন, এবং যত ব্রিটিশার্সদের ছবিগুলো পাল্টে পাল্টে ভারতীয়দের ছবি রাখছেন, সেখানে প্রথম ছবিটা অবনীন্দ্রনাথ ঠাকুরের রাখা ভারত মাতার ছবি, যেটা দেখে সত্যি খুব মানে ভেতর থেকে খুব আনন্দ ফিল হয়। তারপর শিবাজির ছবি, শিবাজির যে একজন মারাঠা মানুষ, তার জীবন, তাদের জীবনে শিবাজির যে কি ভূমিকা, সেটা এই ছবিটা না দেখলে বিশ্বাস করা যাবে না। এবং এইখানে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ কে পার্টটা যে দেখানো হয়েছে, এবং সুভাষচন্দ্র বসু যেটা, এবং যে জিনিসটা নিয়ে বলা হচ্ছে, এই যে সুভাষচন্দ্র বসু সাভারকরের থেকে ইন্সপায়ার হতে পারে নাকি, এরকম যে বিভিন্ন পণ্ডিতরা বকে যাচ্ছেন, যেন তারা সুভাষচন্দ্র বসুর সাথে এক ক্লাসে পড়ে এসছেন। তো এই ছবিটায় যেটা দেখা যাচ্ছে, সুভাষচন্দ্র বসু সাভারকরের কাছে গেছিলেন অ্যাকচুয়ালি পরামর্শ চাইতে। পরামর্শ আর ইন্সপায়ার হওয়া একটা ডিফারেন্স আছে। একটা পরামর্শ চাইতে গেছিলেন, সেই সময় সাভারকর তাকে রাসবিহারী বসুর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন, এবং রাসবিহারী বসুর সাথে যে সাভারকরের সুসম্পর্ক ছিল, সেটা অনেক জায়গায় বলা আছে। সাভারকর যে সুভাষচন্দ্রকে কতটা ভরসা করতেন, একটা ডায়লগ যে मैं जानता हूँ सुभाष, तुम ही ये कर सकते हो। তো এই যে সুভাষচন্দ্র বসুর প্রতি যে সাভারকরের আস্থা, সেটা তো যথেষ্ট নেতাজিকে যথেষ্ট সম্মান প্রদান করে। যখন কংগ্রেস যখন নেতাজিকে সাপোর্ট করলো না ইম্ফলের সময়, তখন সাভারকর কংগ্রেসের সমালোচনা করে বলছেন যে কংগ্রেসের উচিত ছিল ইম্ফলে যখন নেতাজি সৈন্য নিয়ে তার প্রফেশনাল গভর্নমেন্ট স্থাপন করছেন, তখন তাকে সমর্থন করা, তাহলে এত সমস্যাই হতো না। এবং একজন রিভিউয়ার দেখলাম একটা ডায়লগকে নিয়ে মিথ্যে কথা বললো, যে এখানে ক্ষুদিরাম বোস মারা যাওয়ার পর নাকি বলা হচ্ছে যে মুঝে ইস জैसा लड़का বানানা চাহিয়ে, এরকম নাকি ডায়লগটা। কিন্তু ডায়লগটা এরকম না। ক্ষুদিরাম বোস মারা যাওয়ার পর যখন মদনলাল ধিংরা দুঃখ প্রকাশ করছিলেন, তখন বীর সাভারকর বলেন যে আমরা ঘরে ঘরে ক্ষুদিরাম বোস তৈরি, মোটেই ইয়ে লড়কা ইস লড়কা এই টাইপের কথা এই সিনেমায় ব্যবহার করা হয়নি ক্ষুদিরাম বোসের প্রতি। মিথ্যে কথা বলবেন না। এছাড়াও মোপলা যে দাঙ্গা হয়েছিল, খিলাফত আন্দোলন নিয়ে জিন্না, মোহাম্মদ আলী জিন্না, মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের
যে মতামত, সেগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখানো হয়েছে। দেশভাগ নিয়ে বল্লভভাই প্যাটেলের কি মত ছিল, এবং সবচেয়ে বড় কথা, মহাত্মা গান্ধীর অহিংস নীতির বিরোধী ছিলেন বীর সাভারকর, এবং তিনি কেন ছিলেন সেটাও অত্যন্ত লজিকের সাথে পরিষ্কার এখানে বলা হয়েছে। মহাত্মা গান্ধী হত্যার পর স্বাধীন ভারতবর্ষে বীর সাভারকরের ছোট ভাইকে যে লিঞ্চ করা হয়, তাকে হত্যা করা হয়, সেই কথা দেখানো হয়েছে। তো এরকম বহু ছোট ছোট তথ্য, বহু ইতিহাস কিন্তু এই সিনেমাটায় প্রেজেন্ট করা হয়েছে, যেটাকে কোনো মতেই আমরা এক ধাক্কায় মিথ্যে বলে দিতে পারি না। নেতাজি সাভারকরের সঙ্গে সত্যি সম্পর্ক যোগাযোগ করেছিলেন কিনা, সেই কথাটা বিপ্লবী ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের বইতে লেখা আছে। তো এরকম বহু জায়গা থেকে বহু তথ্য আছে। তো যারা বলছেন যে, কিছু লোক বলছেন যে এটা কোনোদিন শুনিনি, তো কোনোদিন শুনিনি বলে যে কখনো শুনবে না এমন তো কোনো কথা নেই, বা যেটা জানি সেটাই সব, এরকম কুয়োর ব্যাঙ মার্কা আচরণ করার তো কোনো দরকার নেই। এরকম একটা পারফরমেন্স একজন অভিনেতা, তো একজন সিনেমা লাভার হিসেবে তো এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, সেখানে না করে এই সিনেমাটাকে ডাউন করার জন্য ক্রমাগত উল্টোপাল্টা কথা বলে যাওয়া হচ্ছে, যেটা ঠিক না। একটা মানুষ, যে চরিত্রকে নিয়ে করা হচ্ছে, যে একটা মানুষ তার সারা জীবন অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন নিয়ে বেঁচে থাকলো, তার জন্য জান প্রাণ লড়িয়ে দিল, কালাপানির সাজা ভোগ করলো, অসহ্য নির্যাতন সহ্য করলো, তাকে শুধু একটা অংশ দিয়ে তাকে বিচার করা হচ্ছে এত কাল ধরে, যেটা শুধু অন্যায় নয়, যেটা শুধু অসম্মান নয় তার প্রতি, যেটা অপরাধ, যে শুধু মার্সি পিটিশন দিয়ে তাকে জাজ করা হচ্ছে, তার স্থান কাল পরিস্থিতি বিচার না করে। এবং সবচেয়ে বড় কথা, সেই মার্সি পিটিশনের পরেও কিন্তু সে ছাড়া পায়নি। সেই সময় অনেক বাঙালি বিপ্লবী কালাপানির সাজা ভোগ করেছে, তারা কিন্তু অনেক পেয়েছিল ছাড়া, সাভারকর কিন্তু পায়নি। পরবর্তীকালে যখন 11 বছর পর সেই কালাপানি থেকে ছাড়া পায়, তাকে শর্ত সাপেক্ষে ছাড়া হয় যে ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। তো একটা চরিত্রকে নিয়ে আমরা যেটা জানি সেটাই সত্যি, এ তো সেই গ্যালিলিওর মতন কেস, যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে সেটাই সত্যি, জন গ্যালিলিও বলা হলো, তার উপর আক্রমণ হলো। তো এইরকম কথা যারা বলছেন, তারা তো সেই রকম কথাই বলছেন যে আমরা যেটা জানি সেটাই সত্যি, বাকি সব মিথ্যে। তো একটা বিষয় যখন উত্থাপন করা হয়েছে, এখন তো ইন্টারনেটের যুগ, এখন তো আমরা 2024 সালে বাস করছি। ইন্টারনেটের যুগে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, আমরা সেগুলো নিয়ে গবেষণা করি, খুঁজে বার করি, আমরা আরো পড়াশোনা করি। এখন তো ইন্টারনেট একটা মোবাইল হাতে থাকলেই আমরা প্রচুর কিছু জেনে নিতে পারবো। তো যেটা জানি না সেটাকেই আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, একটা কাল্পনিক টার্ম ইউজ করে এই প্রজাতির লোকেরা, তো সেটা দিয়ে তাকে সেই তথ্যগুলোকে মিথ্যে প্রমাণ করে দেওয়া, দিস ইজ নট ফেয়ার। তো এই সিনেমাটা সকলের একবার দেখা উচিত, বিশেষ করে যারা ভারতবর্ষ অর্থাৎ দেশপ্রেম নিয়ে, যারা দেশের প্রতি যাদের আবেগ আছে, যাদের দেশের রাজনীতি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে যারা আগ্রহী, এবং অবশ্যই যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করেন, এই সিনেমাটা একবার তাদের অবশ্যই দেখা উচিত।